পলিটিক্স একটা বড় ইনভেস্টমেন্ট। এই দেশে মিথ্যা কথা বলতেছে, হ্যাঁ, তার মূল উদ্দেশ্য হচ্ছে টু মেক মানি। সামনের নির্বাচনে আপনার কালো টাকার যে দাপট সেটা কিভাবে থামাবে? মনোনয়ন বাণিজ্য, এখানে যে কত কোটি টাকা দিয়ে কত মনোনয়ন নেওয়া হয়, কোথাও কোনো রেকর্ড কোথাও না, একটা পুরো অদৃশ্য এটা আকারে। ক্যাম্পেনের সময় প্রচুর টাকা খরচ করে এবং এটার একটা বড় ইটা হচ্ছে এখানেও কিন্তু জবাবদিহিতা নাই, মানে মনিটরিং নাই। আপনি যদি এখন দাঙ্গাবাজকে নিয়ে আসেন, মস্তানকে নিয়ে এসে নমিনেশন দেন, সে তো দাঙ্গাবাজ যেভাবে জিতে আসতে হবে, ক্ষমতায় থাকতে হবে, এই যে একটা মাইন্ডসেট, এটাই আমাদের সর্বনাশা ডেকে আনছে। আমরা ভাবি নাই যে ইলেকশনটাকে ফেয়ার করতে হবে। প্রিয় দর্শক, টিবিএস এর নিয়মিত আয়োজন রোড টু ইলেকশন আপনাদের স্বাগতম। আজ আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন দুজন নির্বাচন বিশেষজ্ঞ। আমরা ভালো নির্বাচন, খারাপ নির্বাচন, কারচুপির নির্বাচন, নানা বিষয়ে আজ আমরা আলাপ আলোচনা করব। তার আগে আসুন আমরা আমাদের দুজন অতিথির সঙ্গে পরিচিত হই। আমার ডান পাশে আছেন জেসমিন টুলি, ওনার পরিচয় নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক অতিরিক্ত সচিব। আরও একটা পরিচয় আছে, সেটা হলো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যেটা গঠিত হয়েছিল সেটার উনি একজন সদস্য ছিলেন। আমার বাম পাশে আছেন ডক্টর আব্দুল আলিম, ওনারও অনেকগুলো পরিচয় আছে, আমি এক দুইটা পরিচয় ওনার দিতে চাই। প্রথম পরিচয় হলো উনিও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ছিলেন এবং এখন যে আরেকটা কমিশন কাজ করছে, বিগত 3টা নির্বাচনের অনিয়ম অভিযোগ তদন্তে যে কমিশন হয়েছে সেই কমিশনের উনি একজন সদস্য। জেসমিন টুলি এবং ডক্টর আব্দুল আলিম, আপনাদের দুজনকেই স্বাগতম। আপনারা কেমন আছেন? ভালো। আমি ভালো আছি। সামনের নির্বাচনে আপনার কালো টাকার যে দাপট সেটা কিভাবে থামাবে? দেখেন, আমাদের নির্বাচন আসলে কোথায় কোথায় এই ধরনের টাকাগুলো ব্যবহার হয় সেটা যদি আমরা আইডেন্টিফাই করি তাহলে বোঝা যাবে। প্রথম যে ধাপটা সেটা যেটা আপনি বললেন, মনোনয়ন বাণিজ্য, এখানে যে কত কোটি টাকা দিয়ে কত মনোনয়ন নেওয়া হয়, কোথাও কোনো রেকর্ড কোথাও না, একটা পুরো অদৃশ্য এটা আকারে, মানে দৃশ্যমান না অদৃশ্যমান একটা যেটা পয়সার খরচ। এবং এখানে যারা দেখেন তারা আমরা কেমনভাবে মানুষ বুঝবে যে আসলে এরা যে মনোনয়ন বাণিজ্য করে এসছে, বোঝার কারণ দেখেন যতগুলো মনোনয়ন পায় প্রত্যেকে টাকাওয়ালা এবং তাদের ক্ষমতা অনেক বেশি। আপনি সিম্পল একজন স্কুল মাস্টার একজন মনোনয়ন পেয়েছে, সৎ ভালো লোক, আমরা এই দেখি না। ব্যবসায়ীদের কথা বলছেন? হ্যাঁ, ব্যবসায়ী টাকাওয়ালা শুধু ব্যবসা ছাড়া কার কাছে জনগণের ব্যাংক থেকে টাকা নিয়ে, এবং তারপরে তাদের সুবিধা করে দিয়েছে, আইনি তাদের সুবিধা করে দিয়েছে, তুমি কিস্তি দাও, মানে কিস্তি এক কিস্তি পরিশোধ করে তুমি আবার দাঁড়াও কেন? যদি এখানে আমরা সুপারিশ করেছিলাম কিন্তু এবার যে পুরো টাকা পরিশোধ করে আসতে হবে, লোন ডিফল্টার যারা, হ্যাঁ, যে পুরো টাকাটা তোমাকে পরিশোধ করে তারপরে তুমি দাঁড়াতে পারবে ঋণ খেলাপিদের ক্ষেত্রে। আপনার কাছে আবার আসবে। এটা তো এই যে একটা সাইড গেল কালো টাকার, মানে শুধু নমিনেশন, তারপরে দল থেকে তো কেনা হচ্ছে, তারপরে যে প্রচারণা করা হচ্ছে। আমি 2001 সালে একটা স্টাডি করেছিলাম 3 জন এমপি নিয়ে, তখন এক্সপেন্ডিচার লিমিট ছিল 15 লাখ টাকা, তাই না? 2001 5 লাখ টাকা বা 3 লাখ টাকা না, 15 লাখ টাকা হয়েছে 2008 সালে। তাহলে কত ছিল তখন? তাহলে হলো 5 লাখ। 2008 সালে আমি 3 দলের 3 জন এমপি প্রার্থী নিয়ে একটা স্টাডি করলাম যে তারা কত টাকা খরচ করেছে। আমি একজনকে পেলাম সে 75 লাখ টাকা, একজনকে পেলাম 53 লাখ টাকা, আর একজন মানে অকপটে স্বীকার করলাম আমার কাছে, এবং তারা আমাকে সব ইনফরমেশন দিয়ে দিল, ওই বিল ভাষা সহ, যে দেখেন আমরা এই টাকা ছাড়া ইলেকশন করা যায় না। এইভাবে তারা ক্যাম্পেনের সময় প্রচুর টাকা খরচ করে এবং এটার একটা বড় ইটা হচ্ছে এখানেও কিন্তু জবাবদিহিতা নাই, মানে মনিটরিং নাই। আমি ভারতের একটা উদাহরণ, নির্বাচন শেষে আপনি ভারতের উদাহরণ যাওয়ার আগে আমি জাস্ট একটা প্রশ্ন করতে চাই। নির্বাচন শেষে প্রত্যেক প্রার্থী যারা নির্বাচনে জয়ী হোক বা পরাজিত হোক তারা একটা রিটার্ন সাবমিট করে, হিসাব নিকাশ দিয়ে। তো সেই রিটার্নটা ইলেকশন কমিশন কোনোদিন অডিট করে দেখেছে? না, কখনোই করে দেখা নাই। তাহলে এটা আমরা সুপারিশ করেছি অডিট করার জন্য। তাহলে অডিট না হলে আপনার ইউজলেস ওই 5 লাখের জায়গায় 75 লাখ, অর্থহীন একটা প্রক্রিয়া আমরা ধরে রেখেছি আইনের মধ্যে। শুধু তাই না, 25 লাখের হিসাব দিই, কিন্তু সেটাও অডিট হলে তাও অনিয়ম আসতো, কিন্তু সেটাও হয় না। কিন্তু আমি নিজে কতগুলো স্টাডি করে দেখেছি যারা এটা সাবমিট করে। যেমন আমি দেখলাম যে প্রার্থীরা জিতে আসছে, মানে বড় দলের প্রার্থী, তারা তো প্রত্যেক কেন্দ্রেই পোলিং এজেন্ট নিয়োগ দেয় না? পোলিং এজেন্ট নিয়োগ কি টাকা ছাড়া সে ওই কেন্দ্রে যায় বসবে? তাকে খাওয়াইতে হয় না, তাকে টাকা দিতে হয় না? কিন্তু আমি অনেকগুলো মানে র্যান্ডমলি স্যাম্পল করে দেখেছি, কোনো একটা এক্সপেন্ডিচার ডেটার মধ্যে এই পোলিং এজেন্টের যে ব্যয় সেটা উল্লেখ করা নাই। তার মানে সে মিথ্যা তথ্য দিচ্ছে।
আপনাকে আমি একটা ঘটনার স্মরণ করে দিয়ে চাই। 2024 সালের 7ই জানুয়ারি যে নির্বাচন হলো, সেই নির্বাচনের পরে নাটোর থেকে নির্বাচিত একজন এমপির একটা ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে উনি বলছেন যেটা হলো যে তার খরচ হয়েছে যা লিমিট আছে 25 লাখ, তার 5 গুণ। 5 গুণ মানে হলো আপনার কোটি টাকার বেশি। আমিও দেখেছি এটা। 125 কোটি টাকার বেশি, যার ভিডিও এভাবে ঘুরছে। তো এরকম জানার পরও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিতে পারত কিনা? হ্যাঁ, অবশ্যই নিতে পারতো, সুযোগ ছিল নেওয়ার। মানে ইলেকশন কমিশন কাজই করে নাই। শুধু তাই কেন, আপনি দেখেন যে ওই আব্দুস সোবান গোলাপ আওয়ামী লীগের এমপি ছিলেন, ইলেকশনের পরে পত্রিকায় নিউজ আসলো তার নিউ ইয়র্কে 9টা ফ্ল্যাট আছে। এটা খুব নামকরা পত্রিকা, এটা মানে একটা ন্যাশনাল ডেইলিতে নিউজ আসলো। সাংবাদিকরা গিয়ে কমিশনকে ধরলো যে স্যার উনি তো তথ্য গোপন করেছেন, মানে হলফনামায় এটা তথ্য দেন নাই, উনি মিথ্যা কথা বলেছেন। তাহলে তো উনি তো প্রার্থী থাকতে পারবেন না। কোনো অ্যাকশন নেয়নি ইলেকশন কমিশন। অর্থাৎ ইলেকশন কমিশন কোনো ক্ষেত্রে কোনো অ্যাকশনই নিতে চান না। এই যে আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, পলিটিক্যাল পার্টিগুলোর বিদেশে কোনো শাখা থাকতে পারবে না, তাই না? আরপির অংশ না এটা, কিন্তু আমরা তো জানি যে এই যে কয়েকদিন আগে নিউ ইয়র্কে কি হলো না হলো, বিদেশে শাখা থাকতে পারবে না, কোনো নির্বাচন করতে কমিশন পারবে না। বলছে না কেন? এখন তো অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এখন নির্বাচন কমিশন তো আরো স্বাধীন, কোনো দলীয় সরকার নাই, এই সময় নির্বাচন কমিশন কিছু বলছে? আসলে কি, ইলেকশন কমিশন যদি কয়েকটা অ্যাকশন নেয় দৃশ্যমান করে, তাহলে কিন্তু মানুষের ওই যে আস্থার যে অভাবটা ছিল না, ওই জায়গাটাও কিন্তু তারা কিছুটা স্থিতি করতে পারে যে হ্যাঁ মানুষের আস্থা। কিন্তু আমাদের আপনি এই 24 সালে ইলেকশন বলেন বা তার আগের ইলেকশন বলেন, কোনো ইলেকশন কমিশনে কিন্তু এই আস্থার জায়গাটা করে না। যদি বিদেশি কোনো শাখা বা কোনো কার্যক্রম নিত, আপনি আরো স্পষ্ট, আপনার মনে আছে নারায়ণগঞ্জে একবার হলো যে শামীম ওসমান ব্যালট পেপারে সিল দিয়ে এরকম করে, এটা তো ছোট, শাস্তিও হতো ছোট, কিন্তু তাও তো ইলেকশন কমিশন নীরব না থেকে তো পারতো এখানে শাস্তি ব্যবস্থা করতে। মানে আমাদের ভোট গোপনে তুমি কিভাবে করতে, মানে প্রত্যেকটা অনিয়মের মধ্যে কিছু যদি ধরে, অ্যাটলিস্ট 10% যদি ইলেকশন কমিশন ধরে দৃশ্যমান করে যে হ্যাঁ এগুলো, তাহলে অনেকটা থেমে যায়। প্রত্যেকটা অনিয়মের জন্যই তো শাস্তির ব্যবস্থা আছে, আইনে আছে, বাট বাস্তবতায় নাই। না, কোনো এনফোর্সমেন্ট নাই, কোনো প্রয়োগ নাই। আবার এই যে যারা এমপি হয়ে আসেন, একটা আপনার অসত্য তথ্য দিচ্ছেন যে আমি 25 লাখ টাকার 1 টাকাও বেশি খরচ করি নাই, অতীতেও দিয়েছে, ভবিষ্যতে হয়তো খরচ করেছে 5 কোটি টাকা। তো এই অসত্য একটা তথ্য দিয়ে যারা সংসদে যাচ্ছে, নীতি প্রণয়ন করছে, দুর্নীতির বিরুদ্ধে ওয়াচডগ হিসেবে কাজ করার কথা, এটার ইম্প্যাক্টটা কি হয়? এটার ইম্প্যাক্ট আসলে আমাদের দেশে, আমি যেটা সবসময় বলি, পলিটিক্স একটা বড় ইনভেস্টমেন্ট। এই দেশে মিথ্যা কথা বলতেছে, হ্যাঁ, তার মূল উদ্দেশ্য হচ্ছে টু মেক মানি, হলফনামা দিয়ে, হ্যাঁ, হলফ করে মিথ্যা কথা বলতেছে। এবং তার একটা উদ্দেশ্য, সে মূলত 25 লাখ টাকার যা খরচ করছে হয়তো 10 কোটি টাকা, এবং তাকে সামহাও এই 10 কোটি টাকা না, কয়েক গুণ তাকে এখান থেকে তুলে নিয়ে আসতে হবে। সে তুলবে, সে তার টার্গেটে তোলা, নাহলে সে কেন 25 লাখের জায়গায় 75 লাখ খরচ করবে? এটাই তার সবচেয়ে বড় ইমপ্যাক্ট। আর এই কারণে দেখবেন এই পরবর্তীতে তারা কোনো অবস্থাতে সুশাসন হয় না দেশে। সুশাসনের আসলে সব মূল জায়গাটা তো সুশাসনের অভাব, সেটা কিন্তু যেটা হবে, এটা হলে কি উনি দুর্নীতি জড়ায় পড়বেন, আমাদের সমাজে দুর্নীতি বাড়বে। তাহলে নির্বাচনের যে ব্যয়সীমা আছে, এটা উঠাই দিলেই তো হয়, যে যত পারে অ্যাটলিস্ট সত্য বলার অভ্যাসটা তো শুরু হবে, স্বচ্ছতা আসবে। তাহলে আমি বলি 73-তে কিন্তু 20,000 টাকা খরচের বিধান ছিল, তারপরে 78 পর্যন্ত 85 পর্যন্ত কোনো অমিটেড ছিল, মানে কোনো খরচে কোনো বাড় ছিল না। 85-এ এসে তারপরে আবার ওই যে 3 লাখ থেকে শুরু হলো 2001-এ মনে হয় 3 লাখ। না, আপনি যেটা বলছেন এটা কোনো জায়গায় আছে। আপনি আমেরিকাতে দেখেন, আমেরিকাতে কিন্তু 2টা অপশন আছে। কেউ যদি সরকারি তহবিল নেয় তখন তাকে একটা লিমিটের ভিতরে, কিন্তু যদি না নেয় তখন সে যত হেলিকপ্টার নিয়ে, প্লেন নিয়ে ইচ্ছা মতো সে ক্যাম্পেইন করতে। কিন্তু ওদের তো হচ্ছে আপনার যে সোর্স থেকে টাকা আসছে, ডোনেশন আসছে, সেটা তো ট্রান্সপারেন্সি আছে। কিন্তু আমাদের দলগুলো যে বিভিন্ন জায়গা থেকে টাকা নিবে, টাকা নিয়ে থাকে, সেটা তো স্বচ্ছতা নাই। কিন্তু দলগুলোও তো নির্বাচনের পরে একটা স্টেটমেন্ট সাবমিট করে, দলের যে ব্যয়ের হিসাব। আবার দলগুলো বছর শেষে যে তাদের আয় ব্যয়ের হিসাব সাবমিট করছে, ওইটা তো প্রকাশই করে না। আপনি বছর শেষে যেটা করে, এটা ইলেকশন কমিশন প্রকাশ করে না, দলগুলো প্রকাশ করে না। এইটা ডাটা তথ্য চেয়ে বোধহয় বদিউল আলম মজুমদার সাহেব আদালত পর্যন্ত গিয়েছিলেন। এবং আমি যখন পিএইচডি করি তখন 8টা পার্টি নিয়ে স্টাডি করেছিলাম। আমাকে বেশিরভাগ পার্টি তথ্য দিতে চায় না। আমি চাইছিলাম যে আপনাদের আয় ব্যয়ের হিসাবটা আমাকে দেন। একটা পার্টি, আমি নাম বলবো না, 2টা পার্টি আমাকে সব তথ্য দিয়ে দিল যে আমরা ট্রান্সপারেন্ট,
আমাদের এই আয় হয়েছে, এই ব্যয় হয়েছে। তাহলে সেগুলো খুবই ছোট দলগুলো। আর বড় দলগুলো আমাকে দেয় নাই, আমি আনঅফিসিয়ালি ম্যানেজ করলাম এই জিনিসগুলো। আসলে কি আমেরিকার কথা বললেন, তো ওখানে দেখেন ইনকাম ট্যাক্সের আপনি $5 এদিক ওদিক করতে পারবেন না, এত ট্যাক্স রিটার্ন এত সুন্দর তাদের, এত কড়াকড়ি তাদের। কিন্তু আমাদের তো ট্যাক্স রিটার্নের সাথে না ইলেকশনের আয় ব্যয়ের হলফনামায় তো আপনার হলফনামায় মানে এক একটা জায়গায় এক এক রকম। এখানে একটা বড় জিনিস দরকার আমাদের, মানে এই যে ট্যাক্স, মানে আমরা যেটা করি আর কি, ইলেকশন কমিশন, ট্যাক্স ডিপার্টমেন্ট, এনবিআর এবং অ্যান্টি করাপশন কমিশন, এই যে কালো টাকার যে ব্যাপারটা আপনি প্রশ্ন করলেন, এখানে একটা সম্মিলিত একটা ইনিশিয়েটিভ দরকার। এবং ফিনান্সিয়াল tripartite ইনস্টিটিউট আছে না, আরেকটা আছে না কোনটা, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স, ওই চারটাকে আপনাকে চারটা একদম চেন মতন থাকা দরকার। এটা ইলেকশন পিরিয়ড যেটা, মানে তফসিল ঘোষণার একটু আগে থেকেই, অ্যাটলিস্ট তফসিল ঘোষণার দিন থেকে শুরু করে, মানে ইলেকশন কমিশন উচিত হবে যে, বা সরকার যেভাবে হোক না, একটা মেকানিজম দরকার আইনিভাবেই, যে এই চারটা প্রতিষ্ঠান, যেমন ম্যাজিস্ট্রেটের চারটা প্রতিষ্ঠান মিলে একটা, এই যে কালো টাকার ব্যাপারটা, এই যে একটা অ্যাডিশনাল এক্সপেন্ডিচার, এই যে যেটা আমরা বললাম যে 25 লাখ টাকার জায়গায় 10 কোটি টাকা তারা ইনভেস্ট করার জন্য এই কাজগুলো করতেছে, তো এটাকে তারা দেখতে পারে জিনিসটাকে। প্রতিটা আসনে তো ইলেকট্রাল এনকোয়ারি কমিটি গঠন করা হয় ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে, এই সব কিছু দেখার জন্য। তারাও সেটাও কি কিন্তু ইনফেক্টিভ, আমি এক কথা বলবো ইনফেক্টিভ, অকার্যকর। কিন্তু এবার আমরা যেটা করেছি, ইলেকট্রাল রিফর্মস কমিশন একটা মনিটরিং সেল করে দিয়েছে, প্রত্যেক আসন ভিত্তিক মনিটরিং সেল, এবং প্রত্যেক প্রার্থীর প্রতিদিনের খরচ তারা মনিটর করবে, প্রতিদিনের খরচ। এবং তারপরে তারা যে রিপোর্টটা দিবে সেটার সাথে প্রার্থী যখন জমা দিবে যে সেটা ট্যালি করবে প্লাস অডিট করবে। আমি এতগুলো কাজ একসাথে হলে তাহলে কিছু আইডেন্টিফাই। আমি এইটাই আপনাকে ভারতের উদাহরণ বলতেছিলাম। ভারতে যে কাজটা হয়, ওই তো প্রত্যেকটা আসনের জন্য 3 মেম্বার বিশিষ্ট একটা কমিটি করে। এখানে একজন পুলিশ থাকে, একজন এনবিআর এর লোক থাকে, একজন ইলেকশন কমিশন থাকে। তারা আসনের যে ধরেন আমরা 3 জন প্রার্থী, আমরা কিছু ক্যাম্প স্থাপন করি, আমরা কিভাবে ক্যাম্পেইন করছি, ওরা ঘুরে ঘুরে দেখে, সবকিছু মনিটরিং করে, এস্টিমেট করে। যখন কিছু দেখে, যেমন আমাদের দেশে কি ইলেকশন ক্যাম্পে টেলিভিশন চালানো নিষেধ, কাউকে আপ্যায়ন করা নিষেধ, তাই না, কোড অফ কন্ডাক্ট অনুযায়ী ওরা এগুলো মনিটরিং করে। আমাদের তো এগুলো শুধু কাগজে কলমে আছে, কোনো মনিটরিং নেই। ইন্ডিয়ার কথা বলছেন, ইন্ডিয়াতে কখনো তো ওই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বা নন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়নি। তারা হচ্ছে আপনার পলিটিক্যাল আউটগোয়িং গভর্নমেন্টের অধীনে নির্বাচন হয়েছে। এবং ইলেকশন কমিশনের ইন্টিগ্রিটি, ইলেকশন কমিশনের ভূমিকার অনেক প্রশংসা শোনা যায়। এবং সাথে ওদের প্রফেশনাল যে আপনার পাবলিক সার্ভিস সিস্টেম সেটারও আছে। কিন্তু আমাদের এখানে যাদেরকে আপনি প্রহরী হিসেবে দায়িত্ব রাখবেন, তাদের উপর কতটা আস্থা রাখা যায়? না, আমাদের আসলে এখন আমাদের যে জুলাই আপরাইজিং, এটা কেন হয়েছে? আমাদের এই ব্যর্থতার জন্য আমরা পরিবর্তন আনতে পারিনি। এবং জুলাই আপরাইজিং এর একটা বড় স্পিরিট হচ্ছে ট্রান্সফরমেশন, চেঞ্জ। এখন যদি আমরা চেঞ্জ না করতে পারি, তাহলে কিন্তু আমাদের অবস্থা আবার খারাপ হয়ে যাবে। এই জন্য আমাদের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে, যারা ইলেকশনের সঙ্গে জড়িত, শুধু ইলেকশন না, গণতন্ত্রের সঙ্গে অন্যান্য বিষয়ের সঙ্গে জড়িত, তাদেরকে ওই জিনিসটাকে ধারণ করতে হবে যে আমাদের চেঞ্জ দরকার, পরিবর্তন দরকার। না হলে আমরা আবার সেই আগের অবস্থায় ফিরে যাবো, বরং আরো খারাপ অবস্থায় যেতে পারি আমরা। আপনি দেখেন, এবারই দেখেন, আপনি রাস্তাঘাটে দেখেছেন এখনই কিন্তু ভোট চাও, এই দলকে ভোট দাও, বড় বড় হলো ব্যানার ট্যানার, কিন্তু নির্বাচনী খরচের মধ্যে। কিন্তু নির্বাচন কমিশন এখন তো তারা কোনো ক্যাম্পেইন করতেই পারে না। নির্বাচন কমিশন তো বলবে যেটা হলো তফসিল ঘোষণা করার পর থেকে আমাদের না, আরেকটা আইন আছে আমাদের দেশে। আমাদের 2012 সালে একটা আইন হয়েছিল, পোস্টার নিয়ন্ত্রণ এবং দেয়াল লেখনের, ওইটা পরের আইনের রূপ নাই। আমরা পাঠাইছিলাম ইলেকশন কমিশন থেকে, সেটা আইন হয়েছে পরে। আমার তো মনে হয় দেয়ালে পোস্টার লাগানো যাবে না, শহরকে একটু ক্লিন রাখা। হ্যাঁ, হয়েছে, আমি তাই মনে। সিটি কর্পোরেশন থেকে মানে এই করে ওরা মনিটর করে, নির্দিষ্ট জায়গায় ওরা একটা বিলবোর্ড বানিয়ে দিবে, সেখানে গিয়ে আপনি আপনার। তাহলে সিটি কর্পোরেশন গুলো দেখে না, তারাও দায়িত্ব পালন করছে না। আবার দেখেন ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় প্রচুর ক্যাম্পেইন, প্রত্যেক দল খরচ হচ্ছে না, অবশ্যই খরচ হচ্ছে। তাহলে এইটার হিসাব কোথায় যাবে? নাই, কেউ নিচ্ছে না এটা তো আমাদের মতো লোকজন যারা আছে। নির্বাচন কমিশনের কি কোনো দায়িত্ব নেই? না, নির্বাচন কমিশনের কাজটা শুরু হচ্ছে আপনার তফসিল ঘোষণা থেকে শুরু। কিন্তু যারা করছে তারা তো নিবন্ধিত দল আইন কানুন মেনে চলছে কিনা, যেমন প্রার্থী মনোনয়নে। আপনি বলেন যদি ইলেকশন কমিশন আইন বলে যে কোন কেউ হলো এরকম প্রচারণার কোনো পোস্টার লাগাতে পারবে না, ব্যানার লাগাতে পারবে না কোথাও, তাহলে না, এটা হলো একটা এথিক্যাল আইন না থাকলে, এটা এথিক্যাল গ্রাউন্ড থেকে কিন্তু ইলেকশন কমিশন করতে পারে। এই পয়সাগুলোর হিসাব কোথায় আসবে? হ্যাঁ, ইচ্ছা করলে করতে পারে। এবং এটা তো কোড অফ কন্ডাক্ট দিয়ে করা যায়। কোড অফ কন্ডাক্টটা একটা থাকতে পারে যে একটু আগে থেকে, তফসিল ঘোষণা আগে থেকে শুরু। কোড অফ কন্ডাক্ট এরকম একটা বিধান আনার
একটা উদ্যোগ ছিল কিনা, যেটা হলো সংসদ ভেঙে যাওয়ার পর থেকে কোড অফ কন্ডাক্ট হচ্ছে এবার কার্যকর? এটা দরকার, আমরা না, এটা এবার দরকার। আমরা সংস্কার কমিশনে এটা দিছি যে সংসদ ভেঙে থাকা থেকে একদম ওটাকে আমরা যে প্রি ইলেকশন পিরিয়ড ধরে দিছি আর কি, মানে ওখান থেকে। তিন ভাগে ভাগ করে দেওয়া তো হয়েছে। সেটা কি ইমপ্লিমেন্ট করা হচ্ছে? আচরণ এটা তো বিধি এখন করেনি, পর্যন্ত ওরা আচরণ বিধি করেনি না এখনো। করেছে একটা না করেছে। করেনি, ওইটা অর্ডিন্যান্স RPO টা পাঠিয়ে করতে, দিয়েছে। হ্যাঁ আরপিও তে পাঠালে, আরপিওটা হয়ে আসলে তখন তার আচরণ বিধি ফাইনাল করবে, তখন এটা খসড়া কার্যকর করেছে, হবে। হয়তো হ্যাঁ, খসড়া করেছে, খসড়া চূড়ান্ত করেছে। করবে। তখন এটা কার্যকর হবে। কার্যকর হবে। তার ভালো নির্বাচনের জন্য যদি আপনি টাকার প্রভাবটাকে কন্ট্রোল করতে না পারেন, ভায়োলেন্স হলো না, ইলেকশন শান্তিপূর্ণ হলো, বাট টাকার প্রভাবে হলো, তাহলে সেই নির্বাচনটাকে কি আমরা ভালো নির্বাচন হিসেবে- অবশ্যই না, অবশ্যই না। সেই নির্বাচনের ইম্প্যাক্ট কি পড়তে পারে দেশের অর্থনীতি? এই যে আমরা তো দেখলাম হ্যাঁ। ইমপ্যাক্টটা কি, আমাদের 2024 সালের ইলেকশন শান্তিপূর্ণ নির্বাচন, কোট আনকোট, তাই না? ভায়োলেন্স নাই, মারামারি নাই, হ্যাঁ, আনঅপোজড কেউ ইলেক্টেড হয় নাই, তার রেজাল্ট তো আমরা দেখতে পেলাম। এটাই তো আমাদের সবচেয়ে বড় বাস্তবতা। না কিন্তু টাকার এটা না, আপনি কোনোভাবেই শুধু ইলেকশন, এই আইন দিয়ে ইলেকশন কমিশন মনিটর করে এটা বন্ধ করতে পারবে না রাজনৈতিক দল। এটা রাজনৈতিক দলের ভিতর থেকে এই কাজটা করতে মানে হবে। আমাদের কারণ ডেমোক্রেটিক আমরা কালচার শুধু সংস্কার, আমরা কেন বলি ইলেকশন কমিশনের পর কিন্তু চাপাই দিই সব কিছু। দেখেন, হয় ইলেকশন কমিশন, না হলে সরকার, কিন্তু রাজনৈতিক দলগুলোর পর আমরা কেউ কিছু বলি না। কেন রাজনৈতিক দলগুলো মনোনয়ন বাণিজ্য করে তাদের প্রার্থী সিলেক্ট করবে? কেন পলিটিশিয়ান বাদ দিয়ে একজন ব্যবসাদারকে ধরে নিয়ে আসবে? যখন আমরা, আপনি তো জানেন, আমরা 2008-9 একটা দিলাম না যে 3 বছর ওই দলের মনোনয়ন পেতে হলে 3 বছর সদস্য থাকে, আইনে ওটা বাদ দিয়ে দিল। তো এইগুলো আমরা কেন রাজনীতিতে কেন এটা জোর দিই না? এবং মনোনয়ন দেওয়ার সময় তুমি সঠিক ব্যক্তিটাকে দাও। সঠিক ব্যক্তি দিলে সে কি মারপিট করবে বলেন? আপনি যদি এখন দাঙ্গাবাজকে নিয়ে আসেন, মস্তানকে নিয়ে এসে নমিনেশন দেন, সে তো দাঙ্গাবাজ করবে। আপনারা দুজনই একটা সংস্কার কমিশনের সদস্য ছিলেন, তাহলে রাজনীতিতে যে সংস্কারগুলো দরকার সেইটার উদ্যোগটা কম দেখা যাচ্ছে কেন? না, আমরা সংবিধান সংস্কার করছি, জুডিশিয়ারি সংস্কার করছি, জনপ্রশাসন সংস্কার কথা বলছি, রাজনৈতিক দলগুলোর ভিতরে যে সংস্কার দরকার। না, আমরা কিন্তু এটা কিছুটা করেছি, বলেছি, আমরা আমরা করেছি বলেছি তো। অনেকটাই। যেমন ধরেন যে এই যে প্রার্থী মনোনয়ন, এটার জন্য আমরা একটা ডেমোক্রেটিক প্র্যাকটিসের কথা বলেছি। ওই তৃণমূল পর্যায় তৃণমূল থেকে পর্যায় থেকে এবং আসতে হবে। ভোট করে, গোপন ভোটের মাধ্যমে হ্যাঁ। তৃণমূল পর্যায়ে থেকে 3 জনের নাম সুপারিশ তারপরে করবে। আপনারা তাদের সুপারিশ মধ্যে- করলেন 3 জনের নাম আসবে গোপন ব্যালটে, কিন্তু সব বড় দলগুলো তো প্রার্থী কিছু চূড়ান্ত করে করেই ফেলেছে। ফেলছে, অলরেডি করেই ফেলছে। এখন তার মানে এটা এখন কিছুই না। ধরেন যে এই আরপিওতে হয়তো এটা অন্তর্ভুক্ত হয়েছে, আমি জানি না, যেটা রিভাইজড ভার্সন, এবং ইলেকশন কমিশন হয়তো এটা পাস হওয়ার পরে আমি আশা করছি আর কি যে তাদের এই জিনিসটা দেখা উচিত। হ্যাঁ, কিন্তু একই সঙ্গে আমরা আরো কয়েকটা জিনিস বলেছি আপা, এই যে যেমন প্রত্যেকটা দলের যারা মেম্বারশিপ তাদের ডাটাবেস থাকতে হবে, যাতে মানুষ জানতে পারে যে কে কোন দল করে। হ্যাঁ, নাহলে আমরা বুঝবো কেমনে যে সে 3 বছর যাবল এ দল করে না, বি দল করে, কোন দল করে আমরা জানি না। তো এই জন্য ওপেন থাকতে হবে, স্বচ্ছ থাকতে হবে। কাউন্সিলের কথা আমরা বলছি, এবং এটাও স্বচ্ছ বলা হয়েছে কাউন্সিল। যে তোমরা যে ইলেকশন করছো, ওর কার্যপত্র সহ এই 3 জনের সুপারিশ সহ যখন নমিনেশন দেবে, ওখানে সেটা submit ইলেকশন করতে হবে। কমিশনকে দিতে হবে, তোমাদের দিতে হবে, ইলেকশন কমিশনে পাঠাতে হবে। মানে ইলেকশন কমিশন জানে এটা যাচাই বাছাই করে দেখতে পারে। সেই জন্য রাজনৈতিক, আমরা যদি বেশি বেশি কথা বলি রাজনৈতিক দলগুলোর সংস্কার নিয়ে, তাহলে আমার মনে হয় যে কিছুটা হলে আমরা সহজে ইলেকশনটাকে ভালোভাবে তুলতে হ্যাঁ, পারবো। আপনি আরেকটা শুধু- জিনিস দেখেন, এই যে জি। নারীর অংশগ্রহণটা, এই যে আমাদের আছে না একটা কন্ডিশন যে 33% নারী প্রথমে ছিল 2020-এর মধ্যে, একটা এখন দলের 2000 সকল পর্যায়ের হ্যাঁ, কমিটিতে সকল থাকতে পর্যায়ের হবে। কমিটি। হ্যাঁ, এখন 2030-এর মধ্যে। এবং এটা না মানলে কি হবে? আমরা কিন্তু একটা ধারা যুক্ত করে দিয়েছি, যেটা না মানলেও তাদের নিবন্ধন বাতিল হয়ে হ্যাঁ। যাবে। বিদেশে শাখা থাকলেও নিবন্ধন বাতিল হয়ে যাবে। এরকম হ্যাঁ। কথা আমরা বলেছি। কারো নিবন্ধন বাতিল হয়েছে? না। কাউকে নোটিশ করা হয়েছে? না, বিদেশে শাখার জন্য কাউকে করা হয় নাই। 5টা পলিটিক্যাল পার্টি 8 সাল থেকে তো আমাদের নিবন্ধন প্রক্রিয়াটা ম্যান্ডেটরি হলো, এবং এই 8 সাল থেকে এ পর্যন্ত 5টা পলিটিক্যাল পার্টির নিবন্ধন বাতিল হয়েছে, এবং এটা খুব ছোট ছোট কারণ। হ্যাঁ, আমি জানি না কোন ওই প্রক্রিয়া ইলেকশন কমিশন, কেউ গঠনতন্ত্র জমা দিছিল না সংশোধিত, না সেজন্য এটা একটা বোধহয় হয়েছিল। এরকম যে ওই কারো যে মানে যে কমিটমেন্ট দিয়ে ইয়ে হয়েছিল, নিবন্ধন নিয়েছিল, যে সেগুলো উপজেলা fulfill পর্যায়ে, করেনি। জেলা পর্যায়ে অফিস, পরে হয়তো এগুলো পাওয়া যায় না। সেগুলো ছোট দল। ছোট কিন্তু দল। যারা এখন নিবন্ধিত আছে, সেই নিবন্ধনের শর্ত হিসেবে তো তারা নিজের গঠনতন্ত্র মেনে চলবে। হ্যাঁ, অফকোর্স। নির্দিষ্ট সময়ের ভিতরে হ্যাঁ। সব দলের সকল পর্যায়ের কমিটিগুলোতে কাউন্সিল হবে, হুম। নির্বাচনের মাধ্যমে আসবে, আরো যেসব
বিধিবিধান মেনে চলার কথা, হুম। তাই তো? তো সেগুলো যদি মেনে চলছে কি চলছে না এটা দেখার দায়িত্ব নির্বাচন Election কমিশন। Commission। নির্বাচন কমিশন সেটা কতটুকু দেখছে না এত আপনারা- বছর করে নাই। আপনারা বলছেন তাহলে হ্যাঁ। রাজনৈতিক দলগুলোর ভিতরেই যদি গণতন্ত্রের চর্চা না হয়, রাজনৈতিক দলগুলো যদি নিজেদের গঠনতন্ত্রই মেনে না চলে, তাহলে দেশের সংবিধান, অন্য আইন কানুন সেগুলোর প্রতি শ্রদ্ধাশীল থাকবে কেন? না থাকার কিছু কোনো থাকবে কারণ না। নেই, থাকার কোনো কারণ নেই। যে আপনি হুম। যে এক্সাম্পলটা দিলেন আওয়ামী লীগের যে গঠনতন্ত্র সেটা অনুযায়ী কেউ বিদ্রোহী বিদ্রোহী হলে দলের বাইরে থেকে হ্যাঁ। প্রার্থী হতে পারবে না। হ্যাঁ, কিন্তু সেটা হয়েছে, অর্থাৎ দল নিজেই এটাকে ভায়োলেট করেছে, তাই না? এবং এখন মানে টার্গেটটা হচ্ছে যেদের এই যে এত বছর টার্গেটটা ছিল নির্বাচনে জিতে আসতে হবে, যেভাবে হোক জিতে আসতে হবে, ক্ষমতায় থাকতে হবে। এই যে একটা মাইন্ডসেট, এটাই আমাদের সর্বনাশা ক্যান্সার। আমরা ভাবি নাই যে ইলেকশনটাকে ফেয়ার করতে হবে, ইলেকশনটাকে ইলেকশন করতে হবে, এই জিনিসটা আমরা কখনো ভাবি নাই। তারপরে নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দেয়া হয়, হ্যাঁ, ইলেকশন ম্যানিফেস্টো, দুর্নীতির বিরুদ্ধে কি করবে, জিরো অবস্থান টলারেন্স, করা, অবস্থান, জেহাদ করা। তো এই প্রতিশ্রুতি দিয়েই তো আপনি জনগণের কাছ থেকে ম্যান্ডেটটা আনলেন, হুম। একটা আশ্বাস দিয়ে। এটা যদি মানছে কি মানছে না সেটা দেখার কোনো দায় দায়িত্ব না, আমাদের না, কোনো লিগ্যাল কিন্তু কারণ সেটা দায় দায়িত্ব কারণ- আসলে জনগণের কাছে প্রতিশ্রুতি দিলে আবার জনগণের কাছে তাকে তো ফিরে যাওয়ার কথা, ফিরে এসে জনগণকে তো সেই মানে ভোট সুষ্ঠু চাইতে নির্বাচনে হবে। ভোটটা দিতে না, হবে। আপা, চাইতে হবে, কিন্তু সেই চাওয়ার জায়গাটাই তো না, আপা যেটা দরকার করে নাই তো। যেটা করে জনগণের কাছে যাওয়ারই দরকার ধরেন যে নাই তো। এখন একটা ইলেকশন হলো, হ্যাঁ। হ্যাঁ, আমি বললাম জনগণকে যে আমি এই হ্যাঁ। কমিটমেন্ট দিচ্ছি, হুম, হুম। 5 বছর পরে বলে আমি এগুলো সব ফুলফিল করেছি, মানে জনগণকে বোকা বানানো হচ্ছে আসল কথা। এই এবং জনগণের কাছে যাওয়ার প্রয়োজন নাই তো, এখন না। যে পরপর যে সমস্ত সেটাই, ইলেকশন গুলো হয়েছে বড় জিনিস হচ্ছে জনগণের যে, কাছে আর যা- এখানে একটা দুর্বলতা আছে, ইলেকশন ম্যানিফেস্টোটা পলিটিক্যাল পার্টি কখন দেয়? নির্বাচনে অল্প কয়েকদিন আগে, তাই না? এটা আসলে একটা আমার কাছে মনে হয় এটা একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আসা উচিত সামহাউ, যে কোনো ভাবে হোক না কেন, যেটা আগে থেকে থাকা, জনগণকে জানানো যে কে কি কমিটমেন্ট করছে, কোন কি দল করবে কি জনগণের করছে। জন্য, এটা আগে থেকে থাকা উচিত। এত অল্প সময়ের মধ্যে এটা জনগণ তাদের কাছে পৌঁছায় না, স্থানীয় পর্যায় পর্যন্ত এটা চলেও যায়ও না। এটা হয়তো ওই পত্রপত্রিকা চলে আসে, যারা পত্রিকা পড়ে তারা জানে, কিন্তু সাধারণ মানুষের এটাতে কোনো এক্সেস থাকে না। কোন দল কি বললো ম্যানিফেস্টোতে এটা কেউ জানে না। ইভেন আপনি এবার দেখেন যে জুলাই সনদ যেটা বলছে, জুলাই সনদ যেটা গণভোটের কথাটা আসছে, জুলাই সনদ সম্বন্ধে এর মধ্যে কি আছে কয়টা মানুষ জানে? জেসমিন টুলি অ্যান্ড ডক্টর আব্দুল আলিম, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আশা করি আমরা আবারও আলোচনা করব, কারণ এটা অনেক ব্যাপক আলোচনার দাবি জি, রাখে। জি। এক একটা বিষয় নিয়েই ঘন্টার পর ঘন্টা আলোচনা করে যাওয়া যায়। আপনাদের দুজনকেই ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।